আসসালামু আলাইকুম, আমি কে মুহতাসিম বিল্লাহ। আজকে আমি তোমাদের জিনতত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। প্রথম অংশে অবশ্যই আমরা জিনতত্ত্ব নিয়ে কথা বলবো, আর শেষের দিকে আমরা বিবর্তন নিয়ে কিছু আলোচনা করব। এখন আসা শুরু করি। সর্বপ্রথমেই যে অংশটা সেটা হচ্ছে জিনতত্ত্ব। জিনতত্ত্বর এখানে শুরুতেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে হেরিডিটি বা বংশগতি। বংশগতিটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমাদের জানা প্রয়োজন। প্রত্যেকটা মানব সন্তানই তাদের পিতা মাতা থেকে সৃষ্টি হয়, মানে হচ্ছে মা থেকে জন্ম লাভ করে। তো স্বাভাবিকভাবে প্রত্যেক সন্তানের মাঝখানে পিতার কিছু চরিত্র থাকে, মায়ের কিছু চরিত্র থাকে, এই দুয়ের সমন্বয়ে একটা সন্তান গঠিত হয়। তো এই যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য যেগুলো বংশ পরম্পরায় সাধারণত পিতা মাতার দেহ থেকে সন্তানে সঞ্চালিত হয়, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বংশগতি। আর এই বংশগতির পিছনে যে কারণগুলো নিহিত থাকে, এই বৈশিষ্ট্যগুলো প্রকাশের পিছনে যেগুলো কারণ থাকে, যেগুলো দেখা যায় না কিন্তু যেগুলো নিয়ন্ত্রণ করে এই পুরো ব্যাপারটাকে, এই অংশটা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকেই বলা হয় জিনতত্ত্ব। তাহলে আমরা যে একটু গুছিয়ে জিনতত্ত্বের সংজ্ঞা বলি তাহলে কি, জীববিজ্ঞানের যে শাখায় একটা জীবের জিনগত সকল বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলোর প্রকাশ, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাদেরকে বলা হচ্ছে জিনতত্ত্ব। এখন আসো, এই জিনতত্ত্ব কিসের উপরে ডিপেন্ড করছে? এই জিনতত্ত্ব কিছু বেসিক প্রিন্সিপালসের উপরে ডিপেন্ড করে প্রতিষ্ঠিত, এবং এই জিনতত্ত্বের জনক কাকে বলা হচ্ছে? গ্রেগর জোহান মেন্ডেলকে। এখানে শুরুতেই মেন্ডেলের কিছু ট্রেজিক ইতিহাসের কথা উল্লেখ আছে, যেমন মেন্ডেলের জন্ম কোথায় হয়েছিল, এগুলো এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট। মূলত পরের অংশ থেকে মেইন পড়াশোনাটা শুরু হচ্ছে। তো মেন্ডেলের জন্ম হয়েছিল কোথায়? অস্ট্রিয়ায়, ব্রুনে। খুব দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল। তার খুব ইচ্ছা ছিল বিজ্ঞানী হওয়ার, শিক্ষক হওয়ার, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি। কেন পারেননি? কারণ তার কপাল খারাপ ছিল। তার জসিম কিংবা মনে করো যে মান্না চাচার মতো কোনো বড় ভাই ছিল না, যারা প্রয়োজন হলে তাদের 2টা কিডনি বিক্রি করে দিবে অথবা কয়েক ব্যাগ রক্ত বিক্রি করে দিয়ে পড়াশোনার টাকা দিবে। এরকম চান্স তার ছিল না। না থাকার কারণে কি হয় না, ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন হয়নি। উনি একটা গির্জায় ধর্মযাজক হিসেবে জয়েন করেন। এরপরেই মেইনলি অ্যাকচুয়ালি তার গবেষণা শুরু। উদ্ভিদের বংশগতি নিয়ে তিনি অনেক বেশি গবেষণা করেন। 34 প্রকারের মটরশুঁটি নিয়ে তিনি তার গবেষণা শুরু করেন, এবং দীর্ঘ 6 বছর গবেষণা করার পরে, অ্যাকচুয়ালি 7 বছর গবেষণা করার পরে কি হয়, তিনি এই উদ্ভিদের বংশগতি সম্বন্ধে কিছু সাধারণ ধারণা বা মিল খুঁজে পান। এগুলো তিনি একটা বইয়ের মাঝখানে সারণীবদ্ধ করেন, এবং 1857 সাল থেকে তিনি এটা শুরু করেন, এবং 1866 সালে গিয়ে তিনি এটা প্রকাশ করেন। তো তিনি যখন এটা প্রকাশ করেন, অ্যাকচুয়ালি অনেকেই বলে না গরিবের কথা বাসি হলে ফলে, তো তার কথার কেউই তেমন মূল্য দেয়নি। তো ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি এটা প্রকাশ করেছিলেন, কিন্তু তখন সেটাকে কেউই তেমন মূল্যায়িত করেনি। কি পাগল, মটরশুঁটি নিয়ে কি কি লিখছে, এগুলোর আর কি গুরুত্ব আছে? কিন্তু পরবর্তীতে তিনি তার জীবদ্দশায়, এক কথায় তিনি যখন মারা যান 1884 সালে, তখন পর্যন্ত তিনি তার গবেষণার স্বীকৃতি পাননি। পরবর্তীতে তার মৃত্যুর পরে 1900 সালের দিকে 3 জন বিজ্ঞানী পৃথক পৃথকভাবে তার এই একই গবেষণা পুনরাবিষ্কার করেন। কারা কারা? নাম 3টা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য আসে। এরিক স্টেমার্ট, তারপরে হচ্ছে কার্ল করেন্স, আর হচ্ছে হিউগো ডে ভ্রিস। তো এই 3 জনই একই জিনিস আবিষ্কার করছেন পৃথক পৃথকভাবে, এবং আবিষ্কার করার পরেই তারা জানতে পারেন যে মেন্ডেল একই আবিষ্কার তাদের অনেক আগে করে রেখে গেছেন। তো পরবর্তীতে তারা স্বাভাবিকভাবেই মেন্ডেলের সম্মানস্বরূপ এটা যে সূত্রগুলো আছে, কার্ল করেন্স পরবর্তীতে বংশগতির মেন্ডেলের যে গবেষণালব্ধ ফলাফল, এটাকে সূত্রের মাধ্যমে প্রকাশ করেন, যেগুলোকে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা বংশগতি সম্বন্ধীয় মেন্ডেলের সূত্র বলে অভিহিত করা হয়। এখন আসো, এই মেন্ডেলের সূত্র বা জিনতত্ত্ব সম্পর্কিত সামগ্রিক বিষয়গুলো জানার জন্য আমাদের কিছু শব্দের সাথে পরিচয় লাভ করতে হবে। কিছু বেসিক শব্দ যেগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়েছে, মেন্ডেল ব্যবহার করেছে।
যেমন সর্বপ্রথমে হচ্ছে ফ্যাক্টর শব্দটা ম্যান্ডেল ব্যবহার করেছেন। তো ফ্যাক্টর শব্দটা অ্যাকচুয়ালি জিনকেই ম্যান্ডেল ফ্যাক্টর হিসেবে ইউজ করেছে। তো আসো আমরা সবগুলোই ধারাবাহিকভাবে বর্ণনা করি, একটু মনোযোগ দিবা কারণ এখানে বোঝার মতো বেশ কিছু ব্যাপার আছে। সর্বপ্রথমেই হচ্ছে দেখো 1 নম্বর ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা জিন কি জিনিস? আমরা কি জানি জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কে? কোষ। তাহলে প্রত্যেকটা জীবই কি কোষ দিয়ে গঠিত। এখন যদি কোষ দিয়ে গঠিত হয় তাহলে কোষের মাঝখানে কোষের প্রাণকেন্দ্র কাকে বলা হচ্ছে? আমাদের নিউক্লিয়াসকে বলা হচ্ছে। নিউক্লিয়াসকে বলা হচ্ছে, পুরোটা না লিখি, নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। কারণ কি নিউক্লিয়াসের মাঝখানে কি থাকতেছে? ক্রোমোজোম থাকতেছে। তোমরা নিউক্লিয়াসের গঠন যখন পড়েছো তখন দেখেছো সেখানে ক্রোমাটিন তন্তু থাকে না নিউক্লিওলাসের সাথে সংযুক্ত অবস্থায়? এই ক্রোমাটিন তন্তুগুলো অ্যাকচুয়ালি ক্রোমোসোম গঠন করে। তাহলে এই যে ক্রোমোসোম, এই ক্রোমোসোমই অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। এই ক্রোমোসোম কিন্তু ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। কি কি দিয়ে গঠিত? ডিএনএ প্লাস হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। এখন এই যে ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত হলো ক্রোমোসোম, এই ডিএনএটাকে কি বলা হচ্ছে? ভৌত ভিত্তি। জীবের ভৌত ভিত্তি বলা হচ্ছে। কারণ কি এই ডিএনএ সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করতেছে জীবের। তাহলে এই ক্রোমোসোমেরই কিছু নির্দিষ্ট স্থান আছে যে স্থানে এই জিন অবস্থান করে। এদেরকে কি বলা হয়? লোকাস বলা হয়। পরবর্তীতে দেখো লোকাসের সংজ্ঞা আছে। লোকাস হচ্ছে ক্রোমোসোমের এমন একটা স্থান, ক্রোমোসোম যদি লম্বা হয় মনে করো এরকম, তাহলে ক্রোমোসোমের একটা নির্দিষ্ট স্থান যেখানে এগুলো অবস্থান করে একে বলা হচ্ছে লোকাস। তাহলে ক্রোমোসোমের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে হচ্ছে জিন। তাহলে ফ্যাক্টর বা জিন হচ্ছে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক সত্তা যারা ক্রোমোসোমের মাঝখানে নির্দিষ্ট লোকাসের মধ্যে অবস্থান করে। তাহলে ক্রোমোসোমের মাঝখানে কি অবস্থান করে? আমাদের ফ্যাক্টর বা জিন আমরা লিখতে পারি। এই হচ্ছে জিনের ধারণা। এখন আসো অ্যালিল নিয়ে। তাহলে অ্যালিল সম্বন্ধে জানার আগে আমরা তোমাদেরকে একটু আগে ফিরিয়ে নিয়ে যাই। মনে আছে তোমাদের কোষ বিভাজনের সময় মায়োসিস কোষ বিভাজনে প্রোফেজ 1-এর আমাদের যে জাইগোটিন দশাটা ছিল সেই অবস্থায় নিউক্লিয়াসের চেহারাটা কীরকম ছিল একটু মনে করে দেখো। এই যে এরকম ছিল না? এটা যদি নিউক্লিয়াস হয়, এদিকে একটা ক্রোমোসোম ছিল, এদিকে ছিল মাঝখানে তো সেন্ট্রোমিয়ার, এরকম এরকম ছিল, তারপরে এরকম এরকম ছিল, এরকম এরকম ছিল। এই যে মনে আছে তোমাদের? এই যে জোর বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করেছিল, হোমোলোগাস ক্রোমোজোম কাদের বলা হচ্ছিল? দেখো একটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে নাও একেবারে। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? 46। 46 মানে হচ্ছে 46টা ক্রোমোজোম মিলে একটা মানব দেহে সকল চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যখন গ্যামেট সৃষ্টি হয় তখন এরা কি পৃথক হয়ে যায়? 23টা করে হয়। তার মানে কি একটা পুরুষ গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট প্রত্যেকটাতে 23টা করে ক্রোমোজোম থাকে। এখন এই 23টা ক্রোমোজোম জীবের সকল প্রকার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর আমরা কি জানি? ক্রোমোজোমের এই যে এগুলো ক্রোমোজোম যদি হয়, ক্রোমোজোমের নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে কি? জিন। নির্দিষ্ট অঞ্চল মানে হচ্ছে লোকাস। ক্রোমোজোমের লোকাসে অবস্থান করে জিন। তার মানে কি এই 23টা ক্রোমোজোমে অসংখ্য জিন আছে। পরিষ্কার? এখন হচ্ছে পুরুষ এবং স্ত্রী সদস্য তাদের কেবলমাত্র যে আমাদের সেক্স বা লিঙ্গ, এটার পরিবর্তে কি অন্য কোনো পার্থক্য লক্ষ্য করা যায়? মানে হচ্ছে বেসিক জিনিসগুলোতে পার্থক্য। একটা পুরুষ দেহ যে সকল কার্যাবলী সংঘটিত হয়, যেরকম গঠন থাকে, স্ত্রী দেহ সেরকম গঠন থাকে। মানে কি যে ক্রোমোসোমগুলো আছে এদের মধ্যে কি 22টা করে ক্রোমোসোম সেম না? পুরুষ এবং স্ত্রী দেহে 22টা করে ক্রোমোসোম কি সেম? মানে হচ্ছে পুরুষ এবং স্ত্রী সদস্য প্রত্যেকেরই অটোজোমগুলো এরা সদৃশ। তার মানে কি পুরুষের দেহে এবং স্ত্রীদের দেহে সদৃশ ক্রোমোজোম উপস্থিত আছে 22টা করে, কেবলমাত্র একটা সেক্স ক্রোমোজোম ব্যতীত। তাহলে এই যে বলছিল ওইখানে তোমরা পড়ছিলা যে হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? পিতা এবং মাতার শরীর থেকে আগত একই প্রকারের বৈশিষ্ট্য সম্বলিত ক্রোমোজোমগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়।
তখন তোমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারতো, পিতার মাতার শরীর কোত্থেকে আসবে? এটা তো একটা পূর্ণাঙ্গ মানুষের মায়োসিস কোষ বিভাজন আমরা চিন্তা করতেছি। কিন্তু চিন্তা করো, যখন ওই পূর্ণাঙ্গ মানুষটারই জন্ম হয়েছে শিশু অবস্থায়, তখন কিভাবে হয়েছে? পিতা মাতার ক্রোমোজোম ফিউজ হয়ে মানে হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু নিষেকের মাধ্যমে গঠিত হয়েছে না? তার মানে কি ওই যে ক্রোমোজোম অটোজোমগুলো এরা কিন্তু পিতার শরীর থেকেও আসছে, মায়ের শরীর থেকেও আসছে, এবং এরা কি একই রকম, 22টা করে একই রকম, ঠিক আছে? তার মানে কি এই যে এরা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তখনও কিন্তু এই ক্রোমোজোমগুলোর কোনো পরিবর্তন হয় না, এরা কেবলমাত্র একসাথে অবস্থান করে, কিন্তু পিতার এবং মাতার ক্রোমোজোমগুলো আলাদা আলাদা অবস্থাতেই থেকে যায়। মেন্ডেলের প্রথম সূত্রে তোমরা এই জিনিসটাই দেখবে। এখন দেখো, এই যে যখন মিওসিস বিভাজন হয় তখন কিন্তু এই যে মাতার এবং পিতার ক্রোমোজোম আলাদা হয়ে যায়, একই রকম ক্রোমোজোমগুলো একত্রে জোর বাঁধে, এগুলোকেই বলা হচ্ছে আমাদের কি হোমোলোগাস ক্রোমোজোম। কিন্তু আমরা এখন কি পড়তেছি? আমরা তো নিষেকের পরের কথা চিন্তা করতেছি, বংশগতির বৈশিষ্ট্য মানে নিষেকের পর। তাহলে মিওসিসে এরা আলাদা হয়েছে, তারপরে নিষেকের পর এরা আবার কি একসাথে হয়। যখন ডিম্বাণু শুক্রাণু নিষিক্ত হয় তখন এই দুইটা আবার একত্রে হয়, এই দুইটা আবার একত্রে হয়। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম যারা পিতার এবং মাতার শরীর থেকে আসলো, তারা যে অংশে অবস্থান করতেছে, নির্দিষ্ট লোকাসে যারা অবস্থান করতেছে, মনে করো এই দুইটা তো আবার ফিউজ হবে, একত্রে হবে না? এই যে এরকম হবে, তখন আবার একত্রে যদি হয় এরকম হবে, এখান থেকে ভাগ হয়েই তো অ্যাকচুয়ালি এরকম হয়েছিল। তাহলে এরা যদি নিষেকের পর আসে তাহলে আবার এরকম হবে না? তাহলে যখন একত্রিত হইল তার মানে এরা আবার জালিকা গঠন করবে, তখন এদের নির্দিষ্ট লোকাস মানে নির্দিষ্ট একটা খণ্ডে অবস্থিত জিন কয়টা থাকবে? তাহলে 2টা করে থাকবে অবশ্যই। কারণ কি আমরা জানি সকল চারিত্রিক বৈশিষ্ট্যের যে জিনগুলো নিয়ন্ত্রণ করে তারা জোড়ায় জোড়ায় নিয়ন্ত্রণ করে। কিভাবে জোড়ায় জোড়ায় নিয়ন্ত্রণ করে? মনে করো যে 2টা জিন আছে, একটা এ একটা এ, হ্যাঁ, এরা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জোড়া অবস্থায়। তাহলে এই নির্দিষ্ট লোকাসে এই যে পিতার শরীরে মনে করো একটা এ আছে জিন, আর মায়ের শরীরে একটা এ জিন আছে, তাহলে এই দুইটা মিলে বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এখন যদি আমরা অ্যালিলের সংজ্ঞা বলি তাহলে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন যুগলের একটাকে অপরটার কি বলা হয়? অ্যালিল বলা হয়। আরেকবার শুনে নাও, হোমোলোগাস ক্রোমোজোমের সমসংস্থ ক্রোমোজোম পিতার শরীর এবং মায়ের শরীর থেকে একটা করে আসবে, নির্দিষ্ট লোকাস মানে নির্দিষ্ট খণ্ডে অবস্থানকারী জিন যুগল মানে জিন জোড়া, এদের একটাকে অপরটার অ্যালিল বলা হয়। ঠিক আছে? আমরা কি জানি? জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এখানে যদি দুটা ভিন্ন ভিন্ন অ্যালিলে আমরা যদি জোড়ায় জোড়ায় দুইটা জিন দেখি, দেখো প্রথম জোড়ার ক্ষেত্রে দুইটা জিনই হচ্ছে ক্যাপিটাল এ, আর দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে একটা ক্যাপিটাল এ একটা হচ্ছে স্মল এ। তাহলে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস শব্দ দুইটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? হোমো শব্দটার অর্থ কি? সেম বা একই, উৎপত্তিগত দিক থেকে একই। হেটেরো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে হোমোজাইগাস মানে হচ্ছে এরা হচ্ছে অরিজিনের দিক থেকে সেম। তাহলে দেখো এই যে এখানে দুইটাই সেম প্রকৃতির না, দুইটাই হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে একটা নির্দিষ্ট অ্যালিলে অবস্থিত জিনদ্বয়ের প্রকৃতি যদি একই হয়, যদি জিনদ্বয়ের প্রকৃতি সেম হয় সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে হোমোজাইগাস। আর যদি জিনদ্বয়ের প্রকৃতি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। এখন এরপরে আছে হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? দেখো, যদি কোনো একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আমাদের দুইটা জিন, মনে করো এইটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করে, আর হচ্ছে স্মল টি দুইটা এটা আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করে, দুইটা কি সাধারণত এটা অ্যালিলের মাঝখানে থাকে। দেখো দুইটাই কিন্তু হোমোজাইগাস, তাই না? দেখো সেম প্রকৃতির, টিটি টিটি। এখন গ্যামেট সৃষ্টির সময় এগুলো তো আবার পৃথক হয়। আমরা কি জানি? এটা ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। দেখো এই যে টি টি, এখানেও হবে স্মল টি। তারপরে এদের মাঝখানে আবার যখন সংকরায়ন হবে তখন এইটি মিলে একটা তৈরি করবে হচ্ছে টি টি, এইটি মিলে আবার একটা তৈরি করবে হচ্ছে টি টি। দেখো সবগুলোই চারটাই কিন্তু এখানে টি টি হবে। তারপরে এটা মিলে হবে এটা, তারপরে এটা মিলে হবে এটা। দেখো এখানে সবগুলোই কিন্তু হেটেরোজাইগাস, তাই না? কিন্তু দেখো
সাধারণত হয় কি, এই যে প্রকট বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে এরা কি নিজের বৈশিষ্ট্যটাকে বেশি মাত্রায় প্রকাশ ঘটায়, এজন্যই তো এরা প্রকট বেশি। আর প্রচ্ছন্ন কি, যারা প্রচ্ছন্নভাবে বা হালকাভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। প্রচ্ছন্ন যারা, তারা হচ্ছে হোমোজাইগাস অবস্থায় সাধারণত তাদের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করতে পারে। কাজেই এই যে প্রকট বৈশিষ্ট্য তাহলে কোনগুলো, দেখো প্রথম যে বংশধর আছে এই বংশধরে মনে করো এটা যদি লাল হয়, এটা যদি মনে করো যে নীল হয় এই জিনের কারণে, তাহলে দেখো প্রথম বংশধরের সবগুলোই হবে লাল। কারণ কি, এখানে ক্যাপিটাল টি আছে। তার মানে কি, বংশধরদের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, হেটেরোজাইগাস জীবের মধ্যে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তাকেই বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় না, সুপ্ত অবস্থায় থাকে, দেখো এই যে টিগুলোর বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পায় নাই, নীলের কোনো বৈশিষ্ট্য এখানে প্রকাশ পায় না, তাহলে এদেরকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ধারণা। এখন হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। এই যে দেখো এই উদাহরণটাই যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এই টিটির, ক্যাপিটাল টিটির কারণে এর বৈশিষ্ট্য হচ্ছে লাল, আর স্মল টিটির কারণে এর বৈশিষ্ট্য হচ্ছে নীল। তাহলে আমরা বাহ্যিক দিক থেকে কোন জিনিসটা দেখতে পাচ্ছি, লাল এবং নীল। তাহলে এই যে বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় একেই বলা হচ্ছে আমাদের ফিনোটাইপ। এবং যে জিনগত কম্বিনেশনের কারণে বা যে জিনের কারণে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা পাচ্ছে তাদেরকে বলা হচ্ছে আমাদের জিনোটাইপ। তাহলে এই টিটি হচ্ছে জিনোটাইপ, আর এখানে আমাদের লাল এবং নীল এগুলো হচ্ছে আমাদের ফিনোটাইপ। এখন আসো প্যারেন্টাল জেনারেশন এবং আপত্য জেনারেশন। দেখো এখানে এই দুইটার মাঝখান থেকে নিষেক ঘটায় এগুলো তৈরি হয়েছে না, তার মানে কি এইগুলা হচ্ছে মূল। আমরা কি জানি, পিতা মাতা বা প্যারেন্টস থেকে হচ্ছে সন্তানাদির জন্ম হয়। তাহলে এই যে প্যারেন্টস বা পিতা মাতার যে জিনগুলো থাকবে, যেগুলো থেকে পরবর্তীতে সন্তানদের উৎপত্তি হবে তাদেরকে বলা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। আর যে অপত্য বংশধর বা সন্তানাদি তৈরি হবে তারই হচ্ছে অপত্য বংশধর। এখন হচ্ছে একসংকর এবং দ্বিসংকর, তাই না? চিন্তা করো, আমরা যদি মেন্ডেল কি করেছিলেন, বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে সংকরায়ন ঘটিয়েছিলেন। কীরকম, যে মটরশুঁটির গাছ কোনটা খাটো কোনটা লম্বা, ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটার বীজ হচ্ছে গোল কোনটা হচ্ছে কুঞ্চিত। তাহলে এরকম যদি একটা স্পেসিফিক বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে সংকরায়নটা ঘটানো হয়, মনে করো এটা হচ্ছে লাল এটা নীল, এই একটা বৈশিষ্ট্য, এখানে কিন্তু বেশি বৈশিষ্ট্য নেই, শুধু রংটা, ঠিক আছে। এটার উপর যদি লক্ষ্য রেখে এরকম একটা বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে সংকরায়ন ঘটালে তাকে বলা হচ্ছে একসংকর বা মনো হাইব্রিড ক্রস, ঠিক আছে। ক্রস মানেই তো সংকরায়ন, মনো হাইব্রিড ক্রস। আর যদি একাধিক বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে আমরা সংকরায়ন ঘটাই, যেমন মনে করো একটা লোক হচ্ছে লম্বা এবং ফর্সা, আরেকটা হচ্ছে কি খাটো এবং কালো, তাই না, তাহলে এখানে দুইটা করে বৈশিষ্ট্য। যদি এরকম দুইটা বৈশিষ্ট্যর উপর লক্ষ্য রেখে আমরা সংকরায়ন ঘটাই তাদেরকে বলা হচ্ছে দ্বিসংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস। এরপরে হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস নামে দুইটা টার্ম। দেখো টেস্ট ক্রসটা হচ্ছে, টেস্ট মানে আমরা কি জানি, পরীক্ষা করা। তার মানে টেস্ট ক্রসের দ্বারা পরীক্ষা করা হয়। কি পরীক্ষা করা হয়, অপত্য যে বংশধর আছে এই অপত্য বংশধরটা হেটেরোজাইগাস না হোমোজাইগাস। আমরা কি জানি যে হেটেরোজাইগাস হচ্ছে আলাদা আলাদা, আর হোমোজাইগাস হচ্ছে এক জাতীয়। তাহলে টেস্ট ক্রসে কি করা হয়, এই যে অপত্য যে বংশধরগুলো আছে এদেরকে মায়ের সাথে সংকরায়ন ঘটানো হয়। এখন এটা যদি মনে করো যে মায়ের জিন, অথবা এই টিটি যদি হচ্ছে মায়ের জিন, তাহলে এই মায়ের জিনের সাথে এদের সংকরায়ন ঘটানো হয়, ঠিক আছে। দেখো যদি এরা হেটেরোজাইগাস হয় সেক্ষেত্রে কি হবে, একটু দেখো ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। মনে করো যদি হেটেরোজাইগাস হয়, মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর মায়ের কি ছিল দুইটাই স্মল টি। আমরা কি জানি মা সাধারণত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, দুইটা জিন হবে, এখান থেকে দুইটাই টি হবে। তাহলে এদের সংকরায়নে দেখো প্রথমটা হবে টিটি, তারপরেরটাও হবে টিটি, তারপরেরটা কি হবে, তারপরের দুইটা হবে এই যে টিটি টিটি, মানে হচ্ছে দুইটাই স্মল টি। তাহলে কি দেখা গেল, 50-50 হলো না। দেখো দুইটা হচ্ছে প্রকট দুইটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে টেস্ট ক্রস থেকে এমসিকিউ একটা দিতে পারে
যে টেস্ট ক্রসের ক্ষেত্রে যদি আমরা মানে হেটেরোজাইগাস বংশটা হচ্ছে অপত্য বংশটা হচ্ছে হেটেরোজাইগাস, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো যদি 1:1 হয় এদের প্রপোর্শন বা এদের অনুপাত, দেখো প্রকট এবং প্রচ্ছন্নের অনুপাত এখানে 1:1, দুইটা প্রকট দুইটা প্রচ্ছন্ন। যদি 1:1 হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই বংশধরটা হচ্ছে আমাদের হেটেরোজাইগাস। কিন্তু যদি হোমোজাইগাস হইতো তাহলে চিন্তা করো কি হইতো, এখানে দুইটাই তাহলে ক্যাপিটাল টি হইতো না? দুইটাই যদি ক্যাপিটাল টি হয় তাহলে কি হবে? দেখো এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি, তারপরে হচ্ছে এই দুইটাও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, মানে হচ্ছে সবগুলাই হয়তো আমাদের কি প্রকট বৈশিষ্ট্যের অধিকারী। ঠিক আছে, সবগুলাই হয়তো প্রকট বৈশিষ্ট্যের অধিকারী। তাহলে এই টেস্ট ক্রসের মাধ্যমে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি যে এটা হেটেরোজাইগাস কি হোমোজাইগাস। ব্যাক মানে কি পিছনে, তাহলে ব্যাক ক্রসের মাধ্যমে কিছুটা পিছিয়ে দেখা হয়। সাধারণত এরা মূল্যায়নের জন্য ব্যবহার করা হয় বংশগতীয় বৈশিষ্ট্যগুলো। দেখো আমাদের পিতার ক্ষেত্রে জিনগুলো এরকম ছিল না, প্রকট বৈশিষ্ট্যের অধিকারী, আর মায়ের ক্ষেত্রে ছিল টিটি। আর এদের অপত্য বংশধর কীরকম ছিল? এরকম ছিল, হেটেরোজাইগাস অথবা হোমোজাইগাস। ঠিক আছে, এখন ব্যাক ক্রসের ক্ষেত্রে কি করা হবে? ব্যাক ক্রসের ক্ষেত্রে এই যে হেটেরোজাইগাস সদস্যগুলো আছে এদের সাথে পিতা অথবা মায়ের সংকরায়ন ঘটানো হবে, মানে হচ্ছে এই যে টি টি, এখানে হচ্ছে টি টি, এদের সাথে এই যে হেটেরোজাইগাস সদস্যদের সংকরায়ন ঘটানো হবে। এটাই হচ্ছে ব্যাক ক্রসের উদ্দেশ্য। এরপরে এসো জিনোম। আমরা কি বলেছিলাম? ক্রোমোসোম। ক্রোমোসোমের নির্দিষ্ট স্থানকে বলা হচ্ছে লোকাস, আর লোকাসের মধ্যে অবস্থিত কর্তকে জিন। তাহলে দেখো এটা যদি একটা ক্রোমোসোমের সূত্র হয়, এর একটা নির্দিষ্ট লোকাসের এরিয়া হচ্ছে এটা, এর মাঝখানে অবশ্যই অনেকগুলো জিন আছে। তাহলে নির্দিষ্ট লোকাসে অবস্থিত এই জিনগুলোর সমষ্টিগতভাবে বলা হচ্ছে জিনোম। এই হচ্ছে আমাদের এখানকার যে টার্মিনোলজিগুলো শুরুতে, এগুলোর মোটামুটি বর্ণনা।